আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির আরেকটি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শিক্ষণ অভিজ্ঞতা একের আমরা চতুর্থ সেশন কিওয়ার্ডের খেলা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনায় আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, যেমন ইতিমধ্যে আমরা কোন দল কোন সমস্যা নিয়ে কাজ করতে চাই তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি। দ্বিতীয় সেশনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা একটি নিয়মের কথা বলা হয়েছে। এখন আমরা কিওয়ার্ড দিয়ে কি একটি খেলা খেললে কেমন হয় সেটা বলো তো। এখন মূলত বিষয়টা হচ্ছে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে কতগুলো শব্দের সমন্বয়, মূল শব্দ। একটা বাক্যের মধ্যে কিছু শব্দ থাকে যে শব্দগুলো দিয়ে পুরো জিনিসটাকে বোঝানো যায়। মূল যে শব্দগুলো থাকে তাদেরকে বলা হয় কিওয়ার্ড। আমরা অনলাইনে যখন সার্চ দিই তখন কিওয়ার্ডটাই প্রাধান্য পায়। তুমি একটা পুরো বাক্য দিয়ে যদি তুমি সার্চ দাও, যা আসবে ওখানকার মধ্যে মূল কিওয়ার্ডগুলো যদি দিয়ে সার্চ দাও তাহলে তাই আসবে। সেটাই এখন পরবর্তীতে বলা আছে। এখন দেখো যে খেলার নিয়ম, আমাদের যে খেলার নিয়মটা হবে সেটা হচ্ছে, খেলাটি মূলত আমরা আমাদের শিক্ষক সহ খেলবো। শিক্ষক মানে একজন বিখ্যাত ব্যক্তি স্থান, মানে শিক্ষক কি করবে, মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি স্থান, চলচ্চিত্র, বই ও দেশ ভাববেন, কিন্তু আমাদের জানাবেন না। আমরা বিভিন্ন প্রশ্ন করে খুঁজে বের করব শিক্ষক আসলে কোনো ব্যক্তি স্থান বা বইয়ের মনে মনে ধরে রেখেছেন। এখন আমি মনে মনে কি ধরে রেখেছি সেটা তোমরা আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করবা এইরকম ভাবে। এখানে খেলার মূল নিয়ম হচ্ছে শিক্ষক শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। তুমি প্রশ্নগুলো এমনভাবে করতে হবে যাতে সেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়। এখন এমন প্রশ্ন করলা, স্যার আপনার নাম কি, সম্ভব কি হ্যাঁ নাতে দেওয়া? এখন এরকম শিক্ষকের হ্যাঁ না প্রশ্ন করতে পারবে তোমরা মোট 20টা। অর্থাৎ আমাদের এমন প্রশ্ন করতে হবে যেন শিক্ষকের উত্তর হ্যাঁ বা না হয়। শিক্ষক খেলার শুরুতেই বলে দিবেন উনি কি ব্যক্তি ভাবলেন নাকি চলচ্চিত্র ভাবলেন। এখন শিক্ষক শুরুতেই বলে দিবেন যে আসলে উনি কোনো ব্যক্তির নাম ভাবছেন বা চলচ্চিত্রের নাম ভাবছেন। এখন তুমি যদি ব্যক্তি বা চলচ্চিত্র হয়ে যায় তাহলে তোমার অর্ধেক প্রশ্ন কমে আসলো, তাহলে তোমার অনেকটাই খাটনি কমে আসলো। সেমভাবে তুমি এখন যেটাই হোক তারপরে প্রশ্ন সেট আপ করতে হবে। এখন খেলার একটা উদাহরণ এখানে দেওয়া আছে, চলো আমরা উদাহরণটা দেখি। খেলার উদাহরণটা যদি দেখি, মনে করি আমরা আমাদের শিক্ষক মনে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন। শিক্ষক বলে দিবেন আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা ভেবেছি, এবার আমাদের প্রশ্ন করার পালা। এখন আমরা প্রশ্ন করা শুরু করব। আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে দেখো। এখন যখন বলছে ব্যক্তি, তখন তাহলে তুমি কি বলবা, ব্যক্তিটি কি নারী না পুরুষ? যেহেতু হ্যাঁ না অপশন, নারী পুরুষ বললে হ্যাঁ না বলা যাবে না। ব্যক্তিটি কি নারী? না। না মানে কি? তাহলে ব্যক্তিটি অবশ্যই পুরুষ। ব্যক্তিটি কি জীবিত? না। তাহলে ব্যক্তিটি অবশ্যই মৃত। তাহলে আমার জীবিত মানুষ, বিখ্যাত মানুষদের নাম বাদ দাও। এখন ব্যক্তিটি কি রাজনীতিবিদ? বললো না। তাহলে কোনো বিখ্যাত যে রাজনীতিবিদ যারা আছেন তাদের নাম বাদ দাও। তারপরে ব্যক্তিটি কি লেখক? বললো হ্যাঁ। তাহলে লেখক বিখ্যাত ব্যক্তি কারা কারা আছে তাদের নাম মাথায় তুমি চিন্তা করা শুরু করো। তারপরে ব্যক্তিটি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন? না। তো বাংলাদেশে জন্মগ্রহণ করেননি তার মানে তিনি বাইরের কোথাও। তাহলে তিনি হতে পারেন রাশিয়ান কোনো লেখক, হতে পারেন তিনি ফরাসি কোনো লেখক, হতে পারেন ইংরেজ শেক্সপিয়ার, এমন অনেকেই হতে পারেন। এখন তারপরে তুমি জিজ্ঞেস করলা আচ্ছা তিনি কি বাংলায় লেখেন? আমি বললাম হ্যাঁ। তার মানে তুমি আর ওই রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এগুলোতে যাবা না, তুমি চলে আসলা কোথায়? বাংলায়। বাংলায় লেখেন কিন্তু বাংলাদেশে বাস করেন না, তাহলে অবশ্যই কোথায় তিনি? কলকাতায়। কারণ কলকাতার বিখ্যাত ব্যক্তি যারা আমরা খুব মনে রাখি, তখন আরেকটু শিওর হওয়ার জন্য আছে কলকাতারও সেই সুন্দর মুখোপাধ্যায়, এরকম আরও অনেকজন আছেন। তা সেই হিসাবে ব্যক্তিটি কি উপন্যাস লেখেন? হ্যাঁ। ব্যক্তিটি কি কবিতাও লেখেন? হ্যাঁ। ব্যক্তিটি কি গীতাঞ্জলি কবিতা লিখেছেন? হ্যাঁ। তাহলে গীতাঞ্জলি তো একজনই লিখছে, গীতাঞ্জলি লিখেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তোমার উত্তরটা তুমি পেয়ে গেলে। এভাবে আমরা প্রশ্ন করে করে খুব সহজে, দেখো মাত্র 9 নম্বর প্রশ্নে গিয়ে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। আমার হাতে 20টা অপশন ছিল, আমি মোটামুটি চলে আসছি। এই খেলাটা খেলে আমরা আমাদের জ্ঞানের গভীরতা বাড়াতে পারি এবং তোমাদের অনেক মজাও লাগবে নিজেদের মধ্যে খেলেও, এবং এই প্রশ্ন করতে পারাটাও একটা শেখার জিনিস। এই পর্যায়ে আমরা আহ, শিক্ষকের সাথে আমরা খেলাটি খেললাম। খেলার পর চাইলে আমরা খেলাটিকে মনের মতো একটি নাম দিতে পারি। একটা নাম দিতে চাইলে তুমি এখানে নাম দিতে পারো, যে কি নামে তুমি এই খেলাটাকে ডাকতে চাও তুমি দিতে পারো, তোমার যেটা পছন্দ হয়। আমরা একটু একটু ভেবে দেখলেই বুঝতে পারবো ইন্টারনেটে কিন্তু এই খেলাটির মতোই করে কাজ করে। অনেক তথ্য থেকে কিওয়ার্ড অনুযায়ী আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেয়। আমরা যদি উপরের খেলার উদাহরণ থেকে দেখি, আমাদের সর্বশেষ 9 নম্বর প্রশ্নটি দিয়ে ইন্টারনেট থেকে প্রশ্ন করতাম গীতাঞ্জলি কে লিখেছেন, তাহলে কিন্তু উত্তরটা চলে আসতো।
উত্তরটি বের হয়ে আসতো। অর্থাৎ আমরা ইন্টারনেটকে যদি যথাযথ প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব আরও সহজে। আমাদের কিন্তু অনলাইনে গুগলে সার্চ বা সার্চ ইঞ্জিনে সার্চ দিলে ভালো মতো সার্চ দেওয়াটাও একটা শেখার বিষয়। তুমি কি চাচ্ছ সেটা ভালো মতো প্রশ্ন করতে পারলে তুমি সঠিক উত্তরটা খুব দ্রুত পাবে, না হলে তুমি ইন্টারনেটের এত তথ্যের জগতে খালি ঘুরপাক খাবে। এরপরে আছে ঘর 1.4। এখন আমরা একটা ইন্টারনেটে সার্চ বা অনুসন্ধান করার আরও কিছু নিয়ম জেনে নিতে পারি। যে শব্দ বা লাইন খুঁজছি সেটি উদ্ধৃত চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা একটা কোটেশন দিয়ে কোনো কিছু লিখতে পারি, ব্যবহার করলে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তারপরে ফাইল টাইপ দিয়েও সার্চ দেওয়া যায়। যেমন আমি কোনো পিডিএফ বই খুঁজতেছি, তাহলে অবশ্যই পিছনে পিডিএফ লিখতে পারি। কোনো ডকুমেন্ট ফাইল, তাহলে ডিওসি লিখতে পারি বা ডিওএক্স লিখতে পারি। আমি ইমেজ চাচ্ছি, ইমেজটা লিখতে পারি। আমি কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল চাচ্ছি, কোনো মুভির ফাইল চাচ্ছি, তাহলে আমি .mp4 এরকম কিছু লিখতে পারি। তো এটা খুব ইজি হয় তোমার ওয়েবসাইটগুলোতে খুঁজে আসতে। সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট পেলাম যেটি দেখে মনে হচ্ছে আমার তথ্যটি থাকতে পারে, কিন্তু লেখাটি এত বড় আমি বুঝতে পারছি না কোথায় আছে। এইরকম বিশাল বড় একটা লেখা চলে আসছে, আমার তথ্য দরকার এইটুক, আছে এত বড়। তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট একটা আমাদের যদি পিসি থাকে তাহলে সুন্দর করে Ctrl+F দিয়ে এন্টার যদি দিই তাহলে তোমার অটোমেটিক একটা ফাইন্ড অপশন আসে। এই ধরো আমরা দিলাম, তাহলে তোমার অটোমেটিক Ctrl+F দিলেই একটা তোমার ফাইন্ড অপশন আসবে, এবং সেই ফাইন্ড অপশনে তুমি যেটা খুঁজতেছো সেটা দিয়ে জাস্ট লিখে দাও। এটা আমাদের বেশি কাজে লাগে ধরো তুমি কোনো রেজাল্ট খুঁজতেছো, তোমাদের অনেক সময় রেজাল্ট অনলাইনে পিডিএফ আকারে দেওয়া হয়, তখন বিশাল তোমার ধরো যে 3, 4, 5, 10 পাতার একটা পিডিএফ, সেখানে শুধু রোল নাম্বারগুলো দেওয়া আছে। এই বিশেষ করে কিছুদিন আগে বৃত্তির রেজাল্ট হয়েছিল এভাবে, সেখানে রোল নাম্বারগুলো দেওয়া ছিল। আমি Ctrl+F দিয়ে তুমি ওই রোল নাম্বারটা দিলে এবং খুব সুন্দর করে রোল নাম্বারটা আছে কিনা সেটা দেখা যায়, মার্ক করে দেয়। আরেকটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের তথ্য চাইলে তারিখ দিয়ে দিতে পারি। ধরো একটা নির্দিষ্ট সময় যে এত থেকে এত, এত থেকে এত সময়ের মধ্যে যাচ্ছি, তাহলে ওইটা তারিখটা আমরা দিয়ে দিতে পারি 1 মার্চ 2020, 2024, তুমি যেটা চাও। যে লাইন খুঁজছি বা তার অর্ধেক মনে পড়ছে না, এরকম ক্ষেত্রে শব্দের পরে স্টার চাপলে ওই শব্দের কি হতে পারে সাজেশন চলে আসবে। সাধারণত এখন স্টারও চাপার লাগে না, তুমি যদি গুগলে যাও যে কোনো কিছু লেখো, অটোমেটিক নিচে সাজেশন চলে আসে যে আপনি কি এইটা ভাবছেন, তুমি যেটা ভাবছো সেটাকে ক্লিক করে দাও, হয়ে যাবে। এছাড়া ইমেজ, ভিডিও, সংবাদ এভাবে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারি। আমরা যখন সার্চ দিই তখন ওখানে ইমেজ থাকে, অডিও, ভিডিও আলাদা আলাদা করে, মিউজিক সেকশন আলাদা করা থাকে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। এখন আগামী সেশনের প্রস্তুতি আমরা যদি বলি, আগামী সেশনে আমাদের কি কাজ করব, সেশনে উপস্থাপনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবো। আগামী সেশনে উপস্থাপনার জন্য কল্পনা করব আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে উপস্থাপনাটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমাদের দলের বিষয়বস্তু আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এক্ষেত্রে আমরা দেয়ালিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা উপস্থাপনে যা থাকবে নির্ধারিত সময়ে সমস্যার সমাধান, প্রাপ্ত তথ্যের উৎস। এখন আমরা যে সমস্যাটা নিয়ে করতেছিলাম সেটা নিয়ে আমরা একটা পোস্টার বানাতে পারি, একটা দেওয়ালিকা বানাতে পারি, একটা পাওয়ার পয়েন্ট বানাতে পারি। যদি কেউ পাওয়ার পয়েন্ট বানাতে পারো, যেমন আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তোমরা এইভাবেও বানাতে পারো। অথবা তোমার পোস্টারটা করাটা ইজি, মোটামুটি সব স্কুলে পোস্টার করানো হচ্ছে, তুমি ওরাও পোস্টারটা করতে পারো। পোস্টারটা একটা পোস্টার পেপার নিবে এবং সেখানে তোমার সমস্যাগুলোকে মূলত এই নির্ধারিত সমস্যাটা লিখবে, সমস্যার সমাধান অল্প কথা লিখবে এবং প্রাপ্ত তথ্যের উৎস, এগুলোকে লিখে সুন্দর করে একটা পোস্টার করে আনবে। আর পোস্টারগুলো করার পর তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবে, সেখানে ফেসবুক পেজে আমাদের এই ক্লাসের ভিডিও বা যেখানে আছে আমাদের একটা গ্রুপ করার চেষ্টা করবে, সেই গ্রুপে এই পোস্টারগুলো দেওয়ার চেষ্টা করবে। আমরা সেগুলো আমরা সবার পোস্টারগুলো দেখব। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।